তো নরমালি হচ্ছে আমরা যেভাবে এটা রেসপন্সিভ করছি সিএসএস দিয়ে, এটা তো দেখছেন। তো এখন হলো যে তাহলে আমরা টেলউইন্ড ব্যবহার করে কিভাবে রেসপন্সিভ করতে পারি। তো টেলউইন্ড ব্যবহার করে রেসপন্সিভ করার জন্য আমাদেরকে একটু টেলউইন্ডের ওয়েবসাইটে যাই। টেলউইন্ড ডক্স থেকে প্রথম আমার হচ্ছে স্ক্রিনে যেতে হবে। তো আমরা স্ক্রিনে যাওয়ার আগে আমাদের ফাইলটা একটু রেডি করি। প্র্যাকটিস অন পিআরসি ডেস্কটপে। তো আগে আমরা সিডিএনটা কানেক্ট করি। সিডিএন এখন হচ্ছে আমাদের টেলউইন্ড সিডিএন কানেক্ট করা শেষ। তো প্রথমে হচ্ছে আমরা স্ক্রিনে যাই। তো স্ক্রিনে যাওয়ার পরে আমাদের এই জায়গায় আমরা ডিফল্ট একটা দেখতে পারতেছি যে এটা হচ্ছে প্রথমে আমাদের ডিফল্ট সাইজ। এসএম মানে হচ্ছে 640 পিক্সেল, এমডি মানে হচ্ছে 768 পিক্সেল, আর এলজি মানে হইতেছে 1024 বা 1024 পিক্সেল। চলে যান। তো এখন মেইনলি আমাদের এই জায়গায় প্রবলেম যেটা, আমরা সিএসএস এ কিন্তু মিন ম্যাক্স এর একটা কাছে দেখছি না, যে মিন যখন আমরা দেই বা মিনিমাম যখন দেই তখন তার মানে হচ্ছে যে উপর থেকে আমার সর্বনিম্ন একটা ডিসপ্লের জন্য, আমরা ডিসপ্লে সাইজের জন্য আমরা একটা ডিজাইন বা একটা লেআউট সাজাতে পারি। আর ম্যাক্স হচ্ছে 0 থেকে সর্বোচ্চ ম্যাক্স যেটা সেট করি ওই ডিসপ্লে সাইজের জন্য আমরা হচ্ছে একটা লেআউট সাজাতে পারি। তো টেলউইন্ডে কি করে আমরা, টেলউইন্ডের জন্য আমরা যদি একটু একটা ডিভ নেই, ডিভ প্রথম body plus h হচ্ছে হাইট হচ্ছে স্ক্রিন স্ক্রিন উইথ হচ্ছে ফুল। স্ক্রিন দেওয়া হচ্ছিল আমরা 100 VH বুঝাই, আর ফুল দেওয়া হতেছিল 100% বুঝাই। তো এই জায়গায় এইচ স্ক্রিন মানে হচ্ছে এইচ হাইট হচ্ছে 100 VH আর উইথ হচ্ছে ফুল মানে হচ্ছে 100%, যেটা আমরা সিএসএস এ লিখতাম। তো এরপরে এই জায়গায় আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স লেখার জন্য জাস্ট ফ্লেক্স, অ্যালাইন সেন্টার, না সরি অ্যালাইন না, আইটেম মেবি মনে নাই। আইটেম সেন্টার আইটেম সেন্টার যে জাস্টিফাই justify center, yeah, center bg and g orange 400
তো এই জায়গায় কি কি করছি আমরা, প্রথমে নরমালি স্ক্রিন হাইট সেট করছি, উইডথ সেট করছি, ডিসপ্লে ফ্লেক্স, তারপর অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি। এখন যদি এটারে আমি লাইভ সার্ভারে ওপেন করি, হ্যাঁ, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড পাইছি বডির জন্য। তো এর মধ্যে এখন ডিপটার জন্য হচ্ছে আমাদেরকে সেট করতে হবে। তো h ইজ ইকুয়াল টু, মেজারমেন্ট গুলো একটু দেখা দরকার। আচ্ছা, টেলমেন্ট H24 H36 30 28 28 W 20 BG here class H 28 W 28 এরপরে আরেকটা যেন কি হচ্ছে BG টিল 500 মেবি নেই 600, তো আচ্ছা 500 আছে। জাস্টিফাই বানান গুলো হইছে নাকি? Justify content JUSTIF items, হ্যাঁ, তো এই জায়গায় আমরা একটা ডিপ পাইছি, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট আইটেম, ঠিক আছে। তো এইটা হচ্ছে হলো আমার অরিজিনাল লেআউট বা মেইন লেআউট। তো এখন আমি বলতেছি যে আমার এটা যখন স্ক্রিন সাইজ করি যে 640 এর পিক্সেলে 640 পিক্সেলে যাবে, তখন হচ্ছে হলো আমরা একটা আলাদা লেআউট সেট করব। তো আমরা এটার জন্য এইভাবে সেট করি SM কলন, দেন হচ্ছে হলো এই জায়গায় আমরা পরের ক্লাস BG গ্রিন, তো এখন আমি যদি এটা ইন্সপেক্টে যাই, হ্যাঁ, তো এই জায়গায় আমরা যে প্রবলেমটা বা প্রবলেম না আর কি, যে বিষয়টা ঘটতেছে যে আমরা যখন ডিফল্ট ভাবে কোনো সাইজ মেনশন করতেছি SM XL বা L, তখন কি হইতেছে আমরা দেখতেছি যে আমার ডিসপ্লে সাইজ যত বড় হোক, এটা কিন্তু এই যেটা আমরা অ্যাপ্লাই করছি রেসপন্সিভের জন্য ওই কোডটা বা ওই লেআউটটা অ্যাপ্লাই হইতেছে, আর আমরা যখন এটা ওই ডিসপ্লে সাইজের নিচে আসতেছি তখন হলো অরিজিনাল লেআউটটা শো করতেছে। তার মানে আমার এই জায়গায় যে সাইজটা, তো এটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমামের মতো কাজ করতে, মিনিমামের মতো কাজ করতেছে। তো এই প্রবলেমটা এটা হচ্ছে হলো ডিফল্ট ভাবে ভ্যালুটা সেট করা থাকে টেলউইন্ডের জন্য। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করি, আমরা এই SM এর আগে যদি একটা ম্যাক্স বসায় দেই, ম্যাক্স
তো তার মানে এখন হচ্ছে যে এটা ঠিক আছে, যখন আমরা হচ্ছে ওই ডিসপ্লে সাইজের আন্ডারে যাব, মানে 680 নিচে চলে যাব, তখন হচ্ছে হলো আমরা এটা হতে পারবো। কিন্তু টেলউইন্ডের একটা ব্যাকড্রপ হচ্ছে যে টেলউইন্ড আমাদের এই জায়গায় কিন্তু আমরা যে যদি কাস্টম টেলউইন্ড স্ক্রিন সাইজ না করি তাহলে ডিফল্ট ভাবে আমাদেরকে রেঞ্জ সেট করার কোনো সুযোগ দেয় না। মানে আমি চাইলে যে এসএন থেকে এক্সেল বা এক্সেল থেকে ডাবল এক্সেল ডিসপ্লে এই যে এই রেঞ্জটাতে যে রেসপন্সিভ করব এই সুযোগটা দেয় না। তো তখন আমরা কি করি যে আমাদের এই রেসপন্সিভটা করার জন্য আমরা তখন হচ্ছে এই জায়গায় স্টাইল একটা ট্যাগ নিই, ট্যাগ নিয়ে এরপর মিডিয়া কোয়েরি ইউজ করা অর্থাৎ অরিজিনাল যে সিএসএস সেটা ব্যবহার করা প্রজেক্টের মধ্যে ওই রেঞ্জের জন্য ওই কোডটুকু লেখা দিই। তো এটা হচ্ছে হলো মোটামুটি টেলউইন্ডের জন্য। টেলউইন্ডের আর তেমন কোনো নেই, মানে আলাদা কোনো ডিসকাশন নেই। আমাদের টেলউইন্ডের জন্য বিষয়টা হচ্ছে যে জাস্ট আমরা নরমাল ডিফল্ট ভাবে যদি সাইজ ইউজ করি তাহলে এটা মিনিমাম সাইজ হিসাবে আসে। এরপর আমি যদি এটা ম্যাক্সিমাম সেট করতে চাই তাহলে আগে শুধু একটা ম্যাক্স বসায় দিলে তারপর এটা ডিফল্ট ভাবে ম্যাক্সের ম্যাক্সিমাম যে সাইজটা বা সেটার জন্য কাজ করে। আর এরপরে হইতেছে হলো যে ম্যাক্সিমামের জন্য আর যদি আমাদের রেঞ্জ সেট করতে হয় তাহলে আমরা তখন হচ্ছে হলো ডিফল্ট সিএসএস যেটা বা ভ্যানিলা সিএসএস সেটার হেল্প নেই। ভ্যানিলা সিএসএস ব্যবহার করে তখন আমরা ওটা রেসপন্সিভ করি। আর ওই যে আমরা যেটা ডট সিএসএস এক্সটেনশন দিয়ে এরপর সিএসএস লিখি বা নরমাল সিএসএস যেটা আর কি। তো এই গেল টেলউইন্ডের রেসপন্সিভ। আর কি বাকি আছে? আচ্ছা, বুটস্ট্র্যাপ আর টেলউইন্ড মেইনলি কাজ সেম, মানে সেম জিনিসই। টেলউইন্ড সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ ও সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, মানে বুটস্ট্র্যাপের বদলে টেলউইন্ড ব্যবহার করি আমরা। আর বুটস্ট্র্যাপ ব্যবহার করার সুবিধা হইতেছে হলো যে বুটস্ট্র্যাপে মনে করো যে বাটন অলরেডি ক্রিয়েট করা থাকে। একটা বাটন থাকলে ধরো যে তোমার একটা প্রাইমারি বাটন দরকার, তুমি জাস্ট যদি একটা ডিভ নিয়ে ওইটারে প্রাইমারি বাটন কল করো তাহলে ওই বাটনটা প্রাইমারি বাটনের ডিজাইন হয়ে যাবে অটোমেটিকলি। তো ওই জায়গায় তোমার আর ওইটা কাস্টমাইজ করার মতো কোনো সুযোগ থাকে না। বাটন তুমি যদি কার্ড ডিজাইন করো, তুমি যদি জাস্ট কার্ড কল করো তাহলে বুটস্ট্র্যাপ একটা ডিফল্ট কার্ডের মনে করো যে দিয়ে দেয়, লেআউট দিয়ে দেয়, এরপর ওইটারে তুমি কাস্টমাইজ করতে পারো। তো এর জন্য হচ্ছে হলো যে ওই ডিফল্ট কার্ডটারে তুমি কাস্টমাইজ বলতে টেক্সট টাইপ করা, ইমেজ এড করা বা এই টাইপের কিছু করতে পারো। তো আমাদের অনেক সময় মনে করো যে কাস্টম কার্ড তৈরি, যেমন আমরা একটা কাস্টম কার্ড বানাইছি, তো ওই রকম কার্ড যখন তৈরি করতে হয় তখন আমাদের কিন্তু বুটস্ট্র্যাপে আর হেল্প হয় না, কারণ বুটস্ট্র্যাপের কার্ডের জন্য অলরেডি তাদের ডিফল্ট কোড লেখা আছে, জাস্ট আমরা সিডিএন দিয়ে ব্যবহার করি। তো সেই জন্য আমরা কি করি, এই বুটস্ট্র্যাপের বদলে আমরা এখন টেলউইন্ড ব্যবহার করি, কারণ টেলউইন্ডে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে করতেছি, যার মানে আমরা নিজেদের মতো সিএসএস এর মতোই ডিজাইন করতে করতেছি। এই জন্য হলো আমরা টেলউইন্ডটা শিখছি, বুটস্ট্র্যাপটা আমরা বাদ দিছি, কারণ যেহেতু টেলউইন্ড আপডেট নতুন টেকনোলজি, তো এটা শিখলে এটাই আরো কম্পিটিটিভ হইতেছে আরো সবকিছুর সাথে। তো এই কারণে আমরা এইটাই শিখছি। আচ্ছা, জেকিউরিটা আজকে বোঝানোর মতোই নেই, কারণ জেকিউরিতে একটু বেশি থাকে। আর জেকিউরি বলতে জেকিউরি ওইরকম কিছু না। তোমার আমরা যখন একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করি জাভাস্ক্রিপ্টে, তখন হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কি বলে যে আমি যখন একটা বাটন ক্লিক করতেছি তখন আমরা বলতেছি যে জাভাস্ক্রিপ্টে যে আমি একটা ধরো যে লগইন এর জন্য বাটন ক্লিক করছি, যে লগইন বাটনে তখন একটা কোয়েরি হইতেছে, মানে একটা অ্যাকশন হইতেছে যে আমি জাভাস্ক্রিপ্টে বা আমার ব্যাকএন্ডে যে আছে তারা বলতেছি যে আমি আমার এই ইনফরমেশন দিয়ে লগইন করতে চাইতেছি। এই যে বলতেছি আমি, এটা হচ্ছে হলো একটা কোয়েরি। তো এই কোয়েরিতে যে জাভাস্ক্রিপ্টে যেতেছে, তো জাভাস্ক্রিপ্টে যাওয়ার পরে যে এই জাভাস্ক্রিপ্ট আমার এই ডাটাগুলো ম্যাচ করতেছে, ই করতেছে, তো এই ম্যাচ গুলা এইগুলাই হচ্ছে হলো জেকিউরির মানে বিষয়। তো এখন আর ওই জেকিউরি ওইরকম ভাবে আলাদা কোনো সাবজেক্ট না, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যখন রিকোয়েস্ট হ্যান্ডেল করি, ইভেন্ট হ্যান্ডেল করি, তখন আমাদের জেকিউরি ওইটার মধ্যেই হয়ে যায়। তো ওইটাই মেইন জেকিউরি আর কি। মানে এখন জাভাস্ক্রিপ্ট আর জেকিউরি সেম একটা টেকনোলজির ভিতরেই পড়ে।
ডোমেইন ম্যানেজমেন্ট আর থিম ফরেস্ট, এটা তো আপনাদের না। আর ডোমেইন ম্যানেজমেন্ট বলতে হচ্ছে হলো আপনি যখন একটা ওয়েবসাইট লঞ্চ করেন বা ডিপ্লয় করেন, তখন আপনি ডোমেইনে কিভাবে ডিপ্লয় করেন সেইটা। তো সেইটা আমরা দেখবো। আপনার একটা কমপ্লিট ওয়েবসাইট যদি ডিজাইন করা থাকে সেই ক্ষেত্রে আমরা রিজাল স্যার হোস্টিং কি এই জায়গায় লগ ইন করা আছে? হ্যাঁ, ওর একটু ওয়েবসাইট, হ্যাঁ একটা কিছু লাগবে যেটা আমি একটা ওয়েবসাইট দামি ওয়েবসাইট আর কি লঞ্চ করবো। আচ্ছা, যেটা আমাদের বলতেছিলাম আমি এবার রিপিট করি, যে আমরা যখন একটা ডোমেইন হোস্টিং কিনি বা একটা হোস্টিং কিনি, তখন আমাদেরকে এরকম একটা দেয়, cPanel দেয়। cPanel লগ ইন করলে হচ্ছে আমরা আমাদের হোস্টিং এ অ্যাক্সেস করতে পারি। তো এই জায়গায় আমাদের হোস্টিং এর বিভিন্ন ডাটাগুলো দেখায়, যে কয়টা ডাটাবেজ আছে, কত ডিস্ক ইউজ, কতখানি ডিস্ক ইউসেজ আমার হয়েছে। 10 GB আমরা কিনছিলাম, এই জায়গায় কিনা ছিল এই ডোমেইনে, তো মাত্র 127 MB মনে করো যে মোটামুটি খরচ হয়েছে। তো ডাটাবেজ ডিস্ক ইমেজ, তো ডাটাবেজের জন্য ডিস্ক আলাদা থাকে বা স্পেস আলাদা থাকে, সেগুলা কতখানি স্পেস ইউজ করা হয়েছে। তারপর ব্যান্ডউইথ, মানে কতজন ইউজার এটা ভিজিট করতেছে, সেটার উপরে একটা রিকোয়েস্ট আসতেছে, ওই ডাটা হ্যান্ডেল হইতেছে, এগুলোর উপরে ডিপেন্ড করে একটা ব্যান্ডউইথ খরচ হয়। সেটারে এই জায়গায় আমার যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের, এই কারণে এইগুলা ইনফিনিটি করা আছে। তো এইগুলা আমরা যখন আরো ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন বুঝবো, এগুলা অত পারে না, আমার এখন দরকার নেই। তো ডিফল্ট হবে আমার ডিফল্ট একটা ডোমেইনে আমরা অ্যাক্সেস করাই সাধারণত, কারণ আমাদের যে মেইন ওয়েবসাইট থাকে সেই ডোমেইনেই আমরা অ্যাক্সেস করাই। তো এর জন্য আমাদের আর ওইরকম ডোমেইন নিয়ে প্যারা নেওয়া লাগে না। যেহেতু আমি আরেকজনের ডোমেইন ইউজ করতেছি, এই কারণে মানে আরেকজনের হোস্টিং ইউজ করতেছি, এই জায়গায় ওনার ডোমেইনের পাশাপাশি আমার একটা ডোমেইন ক্রিয়েট করা লাগবে। মানে ডোমেইন বলতে যে লিঙ্কটা দিয়ে আমি হচ্ছে আমার অ্যাক্সেস নিতেছি। তো এর জন্য এই ডোমেইনসে গেলে আমরা হচ্ছে দেখতে পারবো যে আমার এই যে কতগুলো ডোমেইন আছে, এটার সাথে লিংক করা হোস্টিং এর সাথে। তো দুইটা মেইন ডোমেইনটাই আছে। তো আমি হচ্ছে কি করছি, আরেকটা সাব ডোমেইন ক্রিয়েট করছি। এইটা হচ্ছে asifhasanbd.com হচ্ছে হলো মেইন ডোমেইন। এটা যদি সার্চ দিই তাহলে হচ্ছে মেইন ওয়েবসাইটটা আসবে। তো আমি কি করছি, নাফিস রাফি নামে আর নাফিস.রাফি নামে আরেকটা হচ্ছে হলো সাবডোমেইন ক্রিয়েট করছি। তো এই সাবডোমেইনে অ্যাক্সেস করার জন্য সিস্টেম হচ্ছে যে মেইন যে ডোমেইনটা asifhasanbd.com, ওটার পরে স্ল্যাশ দিয়ে নাফিস রাফি দিলে আমার হচ্ছে হলো আমরা সাবডোমেইনে করতে পারতেছি। তো এখন আমরা হচ্ছে সাবডোমেইনের ভিতরে আমাদের করব, না 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 আমি ডিফল্ট, এটা কি ওয়ার্ডপ্রেস হোস্টিং? তাহলে তো হবে না, আমার তো লাগবে হচ্ছে পার্সোনাল, মানে পার্সোনাল হোস্টিং লাগবে, যেটাতে আমি ডাইরেক্ট ওয়েবসাইট আপলোড দিব। আমি তো চিন্তা আছি যে ফাইল আউলা যাব নাকি। হ্যাঁ, পাবলিক HTML কি আছে একটু দেখি। সমস্যা তো ওইখানেই যে ওয়ার্ডপ্রেস এর ফাইল একটা ডিলিট হয়ে গেলে তো পুরোটা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা নাফিস রাফিতে আপলোড দেই, দেখি আমরা কি। তো আমাদের আপলোড দেওয়ার জন্য এই জায়গায় আপলোডে যেতে হবে। তো আপলোড দেওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, যে ওয়েবসাইট যেটা আছে সেটার হচ্ছে এই করতে হবে। তো আমি যে প্রজেক্টের কোনো আছে, পিসি ব্যাকআপ, পিসি প্রজেক্টের কোনো এই যে এটারই আমরা হচ্ছে আপলোড দিই। তো এটারে জাস্ট আমরা কাট করি, কপি করি, এই জায়গা থেকে কপি করে নিয়ে এই জায়গায় আমার ওয়েবসাইট লেখা একটা ফাইল বানাই।
আচ্ছা বানাইলে তো আমার ওই জায়গার এইগুলা থাকবো না, রিসোর্স গুলা থাকবো না। রিসোর্স অ্যাডমিশন এসপিজি, আচ্ছা এই তিনটাই নিতে হবে। ও না, তেমন কোনো রিসোর্স নাই। এটা কোন জায়গা থেকে নিতে গেলে ইমেজ অ্যাডমিশন রিসোর্স এই জায়গা থেকে না, পুরাটা আমি চাইতেছিলাম না পুরোটা নিতে, কারণ এই জায়গায় জাভাস্ক্রিপ্টের ফাইল আছে তো কিছু, ওইগুলো এলোমেলো হয়েছে। আচ্ছা ঠিক আছে, পুরোটাই নিতে হলে আমার এই জায়গায় এটারে হচ্ছে উইন্ডার দিয়ে কম্প্রেস করতে হবে। তো কম্প্রেস করার জন্য আমরা কম্প্রেসে দিলাম, কম্প্রেসে একটু সময় নিব। তো এখন এই ওয়েব কোড ডট রান এই যেটা আছে এটারে হচ্ছে আমরা এই জায়গায় আপলোড দিব। আপলোড, সিলেক্ট ফাইল, পেন ড্রাইভে, ইউএসবি, ওয়েব কোড ডট রান, ওপেন। তো আমরা আগের এসে যদি ফিরে যাই, এটার একটু রিফ্রেশ দিই, তাহলে এটা আমরা পাইছি এই জায়গায়। তো এখন হচ্ছে হলো এটারে এক্সট্রাক্ট করতে হবে। না, এক্সট্রাক্ট ফাইল does not support archive, এটা সাপোর্ট করে না, তাহলে হচ্ছে হলো জিপ বানাইতে হবে। এটা ডিলিট করে দিলাম আমরা। আবার আমরা এসে যাই, ফাইলে যাই, তো এটারে আবার দেখি এই জায়গা থেকে যে কম্প্রেস টু জিপ ফাইল, জিপ করতে হবে ওয়েব কোড ডট জিপ, কারণ রার ফাইল হচ্ছে সাপোর্ট করে না ওই জায়গায়। তো আবার আপলোড দিই, আপলোড, সিলেক্ট ওয়েব কোড ডট জিপ, ওপেন। তো এখন যদি যাই, রিফ্রেশ করি, করার পরে এখন এটারে এক্সট্রাক্ট করি। লোকেশন আমার যে জায়গায় মেইন যেটা সেটাতে ইনস্টল করতে হবে। তো করলাম, হ্যাঁ মানে আপনার হচ্ছে ফাইলের, ওয়ালাইকুম আসসালাম, আপনার ফাইলের লোকেশনটা দেখবেন যে আমি তো nafiz.rafi নামে সাবডোমেইন ক্রিয়েট করছি, তার মানে এইটা হচ্ছে হলো আমার পুরো হোম। হ্যাঁ, মেইন ডোমেইনের সময় ওই সময় আপনার যে মেইন ডোমেইন নাম থাকবে, যেমন এই জায়গায় আমার মেইন ডোমেইনের নাম হচ্ছে সামনে আসেন, জি সামনে আসেন, মেইন ডোমেইনের নাম হচ্ছে হলো আমার হচ্ছে আসিফ হাসান বিডি। তো এই জায়গায় আমার তখন ইয়ে আসবে যে আসিফ হাসান বিডি বা হোম ডট একেবারে হোমের ভিতরে আপনি তখন ইনস্টল করতে পারবেন। বুঝে
হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য আপনার মেইন ওয়েবসাইটে যদি আপনি আসিফ হাসান বিডিতে যদি আমি এটা ইনস্টল করি তাহলে তখন আর কোনো স্ল্যাশ দেওয়া লাগবে না, মানে সিস্টেম সেম, শুধুমাত্র এটা সাবডোমেইন এই কারণে এটাতে অ্যাক্সেস নেওয়ার জন্য আমার স্ল্যাশটা দেওয়া লাগছে। যদি এটা মেইন ডোমেইন হইতো তাহলে আর আমার এই স্ল্যাশটা দেওয়ার দরকার হইতো না, তখন আমি জাস্ট আসিফ হাসান বিডি লিখলে, যেমন আসিফ হাসানে হচ্ছে আমাদের এই যে আসিফ হাসানের ফাইল হচ্ছে এই পাবলিক এইচটিএমএল যেটা আছে না, এইটা হচ্ছে হলো আসিফ হাসানের ফাইল। তো এই জায়গায় যদি আমরা দেখি যে এই জায়গায় wp admin মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তার মানে এই জায়গায় ওয়ার্ডপ্রেস এর জায়গায় এই public.html এ আমরা জাস্ট এই ওয়েব কোড জিপটা যদি আপলোড দিয়ে দেই এই ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো ডিলিট করে, তাহলে হচ্ছে আমাদের ফাইলটা আমরা আসিফ হাসান বিডি তে দেখতে পারবো। আমি বুঝিনি। হ্যাঁ, এই যে আমরা এটাতে তো কোনো ওয়ার্ডপ্রেস লারাভেলের হেল্প নিতেছি না, এটা তো আমরা এই nafiz.traffic এই জায়গায় একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, এইটার পুরো আলাদা একটা ওয়েবসাইট। এখন জাস্ট আমাদের যেহেতু ডোমেইন নাই, যদি আমার একটা পার্সোনাল ডোমেইন থাকতো, আপনি যদি একটা ডোমেইন কিনতেন যে রাফি নামে বা আপনার পোর্টফোলিওর জন্য, আচ্ছা আপনার জন্য রাফি নামে যদি একটা ধরেন ওয়েবসাইটের হোস্টিং আছে, তো এখন আপনি তখন কি করবেন, তখন আপনারা হচ্ছে আর এই যে আইসা আরেকটা করা লাগবে না, nafiz.traffic বা অন্য যে কোনো নামে আপনার একটা ক্রিয়েট করা লাগবে না, আপনি public.html বা পাবলিক এইচটিএমএল যেটা আছে এইটাতে সরাসরি ইনস্টল করতে পারবেন। আর তারপরে যদি না পারেন আমার আপনি নক দেন, আমি আপনার পরে আপনার পিসিতে মিটে গুগল মিটে দেখাই দিব বা বুঝাই দিব, যেহেতু আপনার কারণ বিভিন্ন জায়গায় এক এক জায়গার হোস্টিং এর প্যানেল গুলা যদি আপনি কাস্টম প্যানেল ইউজ করেন, মানে ধরেন আপনি যদি হোস্টিংকার থেকে ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনেন, তখন হলো ওদের আবার একটা নিজস্ব প্যানেল থাকে, ওরা সি প্যানেল সরাসরি অ্যাক্সেস দেয়, কিন্তু আপনি চাইলে ওদেরটা থেকে ইউজ করতে পারবেন। তো ওইগুলোতে আবার বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, আলাদা এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে, তো যার কারণে হচ্ছে করতে। তো এই জায়গায় ওয়েব কোড, তো এই ওয়েব কোডের ভিতরে হচ্ছে আমার index.html সহ সব আছে। তো এই ফাইলগুলোকে আমি সিলেক্ট করে এরপর হচ্ছে মুভ করতে হবে। তো মুভ করবো হচ্ছে আমাদের nafiz.traffic মেইন ওয়েবসাইটে, এই ওয়েব কোড থেকে বের হয়। হ্যাঁ, তো এটা এন্টার কই গেল, আচ্ছা ব্যাক, হ্যাঁ এই জায়গায় index.html আমরা পাইছি। তো এখন এটা ওয়েব কোড ডিলিট করে দিই, যে আদার যে এক্সট্রা ফাইলগুলো ছিল আমাদের সেগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট। তো এখন যদি আমরা এই জায়গায় যাই আবার, incognito asifhasanbidi.com/ এটা আমি তো মনে সেভ করিনি, এগুলা তো সেভ করা, ওয়েব কোড এটা ডিলিট হবে, ডিলিট। রিলোড। হ্যাঁ, তো এখন আমরা ইনকগনিটোতে যাই, কারণ হচ্ছে হলো ডোমেইন গুলো অনেক সময় আপলোড করার পর সাথে সাথে ওইগুলো আপলোড হয় না, একটু সময় নেয়। তো ইনকগনিটোতে গেলে ওই ক্যাশ গুলো আর থাকে না, যার কারণে ইনকগনিটোতে আমরা সরাসরি চেঞ্জ গুলো দেখতে পারি তাড়াতাড়ি। ये प्रॉब्लम htaccess
ওয়ার্ডপ্রেসের কারণে মানে প্রবলেম হইতেছে। আসে তাহলে আমার লিঙ্ক কেমন হয়? আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছে তাহলে আপনাদের যেহেতু আসছে তাহলে তো আসছে। তার মানে এইভাবে হচ্ছে আপনার আপনি এটা আমি যে জায়গায় আলাদা হোস্টিং এর যে ফোল্ডার, এই ফোল্ডারে যেহেতু আপলোড দিছি, আপনারটা আপনি public.html আপলোড দিলে আপনি এটা দেখতে পারবেন, মানে আপনারটা ওয়েবসাইট আপলোড হবে। এই জায়গায় আপনার কোনো ওয়ার্ডপ্রেস এর কোনো দরকার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত HTML CSS জাভাস্ক্রিপ্ট এর মধ্যে থাকবেন, টেলউইন্ডের মধ্যে থাকবেন, ততক্ষণ আপনার এক্সট্রা কোনো সার্ভারের দরকার নেই। আপনি যদি এরপর পাইথন অন্য কিছু ইনস্টল করেন, তখন হচ্ছে হয়তো বা আপনার পাইথনের জন্য পাইথনের সার্ভার ইনস্টল করতে হতে পারে বা অন্য সার্ভার ইনস্টল করতে হবে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত বেসিক একটা ওয়েবসাইটের ভিতর থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নর্মাল যেভাবে আপলোড দিচ্ছে এইভাবে ফাইল ফোল্ডার দিয়ে এইভাবে আপলোড দিতে পারবেন, সমস্যা নেই।